নাম্বার 1। এই সাইডে স্বাভাবিকভাবে লিখি, তা লিখলে সহজে বুঝবা। এটার অর্থ হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সাথে সি ভেক্টরের ডট গুণ নিলাম, দুইটা ভেক্টরের যোগফলের সাথে তৃতীয় একটা ভেক্টরের ডট গুণ। এই ডট গুণনটা এ ডট সি প্লাস বি ডট সি, ডট গুণন এই বিতরণ বিধি মেনে চলে, আর এই বিধির নাম হচ্ছে বিতরণ। এইখানে হবে এক্স কমা ওয়াই প্লাস এক্স ড্যাশ কমা ওয়াই। বিষয়টা ভালোভাবে খেয়াল করে, এই যে চারটা ধর্ম লাগবে, এই পুরো চ্যাপ্টারের বাইরে তুমি যেতে পারবা না, কি চিন্তাও করতে পারবা না, সব কাজে এই ধর্ম ব্যবহার। তাহলে এইটা কিন্তু দুইজনের মধ্যেই কমন থাকতেছে, শুধু এইটা ভেঙে দুটো ডট গুণন হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে অন্তঃগুণ জগতের 1 নাম্বার ধর্ম, এই শর্তটা মানতে হবে। নাম্বার 2, তার এক্স ড্যাশ ওয়াই সব কোত্থেকে আসছে? ভেক্টর জগৎ থেকে আসছে। এই এক্স ড্যাশ ওয়াই সামনে একটু লিখে দাও, ফর অল এক্স ড্যাশ আর ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স। এরপরে আলফা এক্স কমা ওয়াই, এই যে এক্স এর পাশে একটা আলফা আছে, এইটা কি, কোত্থেকে আসছে, এটা একটু জানা দরকার। ফিল্ডের সদস্যদের আলফা বিটা গামা দিয়ে শুরু করবো আমরা এখানে স্কেলার। এক্স এর পাশে যে একটা আলফা আসছে, এইটা হলো একটা স্কেলার। বুঝে আসছে কথা? তাহলে এই যে স্কেলার আর ভেক্টর এর গুণফল কি ভেক্টর হয় না স্কেলার হয়? একটা ভেক্টর একটা স্কেলার গুণ করলে ফলাফল ভেক্টর হয়। তাহলে এই ভেক্টরের সাথে এই ভেক্টর যদি আমি ডট গুণন করি, এই স্কেলারটার ডট গুণের উপরে কোনো ভূমিকা নেই, ডট গুণ হবে এক্স এবং ওয়াইয়ের উপর, স্কেলারটা কমন থাকবে। যেমন এই ভাষায় লিখে দেখাইলে সুবিধা হবে। মনে করো 3a ডট বি, যদি এইভাবে একটা বিষয় থাকে, তাহলে এইখানে কিন্তু 3 ইন্টু এ ডট বি, মানে এইখানে এই ডট গুণনের জন্য এ আর বি ভেক্টর প্রয়োজন। 3 হলো আলাদা বাইরে গুণকার থাকবে, এই ডট গুণনের 3 কোনো ভূমিকা বা প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে কি হতে পারে ওখানে বলো? আলফা ইন্টু এক্স, এইটা হলো 2 নাম্বার ধর্ম। আলফাটা কোত্থেকে আসছে? আলফাটা আসছে ফিল্ড থেকে, যেখানে আলফা, এখানে ফিল্ডের নাম যেখানে আলফা স্কেলার, আলফাটা স্কেলার ফিল্ডের সদস্য। ধর্ম নাম্বার 3, এটা একটু জটিল ধর্ম, এটা একটু অনেক কিছু বোঝার আছে এই বিষয়টার। এই যে ডট গুণের উপরে একটা বার চিহ্ন দিলাম, এই বার চিহ্নের অর্থ হলো
আমরা কনজুগেট বা অনুবন্ধী ইউনিটে ধরছি, অনুবন্ধী। কারণ এই ফলাফল যেহেতু কি স্কেলার, স্কেলারটা যদি এইখানেও থাকতে পারে এইখানেও থাকতে পারে। জটিল সংখ্যার ভিতরে অনুবন্ধীর একটা কথা আছে, সেইটা কি বাস্তব সংখ্যার অনুবন্ধী সে নিজেই, প্রত্যেকটা বাস্তব অনুবন্ধী সেই, কিন্তু 3 + 2i এর অনুবন্ধী 3 - 2i। এই প্রসেসটার নাম হলো অনুবন্ধী। আই থাকলে আই এর সাথে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আই না থাকলে যা আছে তাই। এই তো অনুবন্ধীর কনসেপ্ট, তো এই গত বছর পড়েছো কমপ্লেক্সে। তাহলে এই ডট গুণন করার পরে ফলাফল হয় এই জায়গায় আসবে, না হয় এখানে আসবে। এই ফলাফলে কী নিচ্ছি? অনুবন্ধী ইকুয়াল টু ওয়াই আর এক্সের ডট গুণন করলে যা হবে, অর্থাৎ ডট গুণনের অনুবন্ধী করলে ভেক্টর দুইটা স্থান বিনিময় করে দেবে। ডট গুণনের অনুবন্ধী। এখন এর উপরে আরও অনেক গভীর কথা আছে, আর ভিতরে গেলাম না, সময় লাগবে। 2 নম্বর ধর্ম কি, যে এক্স আর ওয়াই ডট গুণনের অনুবন্ধী করলে ফলাফল কী হয়ে যাবে? ফলাফলে এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই ডট গুণন করে অনুবন্ধী করলে যে রেজাল্ট হবে, আর ওয়াই আর এক্স ডাইরেক্ট ডট করলে একই রেজাল্ট হবে। ফার্স্টে লিনিয়ার যারা প্রথম একটা চ্যাপ্টার দিল ভেক্টর সিন আর এন অ্যান্ড সিএন, ওইখানে কীভাবে ডট গুণে অনুবন্ধী করা হয় সেইখানে সূত্র ছিল। নাম্বার 4, এক্স ডট এক্স একটা ভেক্টর নিজের সাথে নিজের যদি আমি ডট গুণন করি, ফলাফল 0। একটু করে দেখি তো, এদিকে দেখো, এটা বিষয়ে খেয়াল করো। এক্স একটা ভেক্টর, এবি দিয়েই বুঝাই। এ একটা ভেক্টর 2i + 3j, বি একটা ভেক্টর 3i - 2j। এ ডট বি ইকুয়াল টু 6 - 6 = 0। তাই দুটো ভেক্টর ডট গুণ করলে ফলাফল 0 হওয়া সম্ভব। একে বুঝো কি না দেখো, এটুকু বুদ্ধি জ্ঞানে কুলায় কিনা। দুটো ভেক্টর ডট গুণন করলে রেজাল্ট 0 হওয়া সম্ভব, এবং যখনই দুইটা ভেক্টর ডট গুণন 0 হয়, তাই ভেক্টর দুইটার একটা পজিশনগত ব্যাপার আছে। বলো কী পড়ছে তখন? ভেক্টর দুই পরস্পর লম্ব পড়ছো না? এরকম তো পড়ছো ক্লাস 9-10 থেকে শুরু করে, বা ইন্টারমিডিয়েট অনার্স পড়ছো না? দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণন 0 হবে, দুটো ভেক্টর লম্ব হলে ডট গুণন 0, দুটো ভেক্টর ডট গুণন 0 ভেক্টর দুই লম্ব হবে, সমান্তরাল হবে, বুঝছো না? তো সকালবেলা হয়ে গেছে, দুইটা ভেক্টর ডট গুণন 0 হলে ভেক্টর দুই সমান্তরাল হবে, দুইটা ভেক্টর ডট গুণন। রাইতে কিন্তু 2-3 ঘন্টা মুখস্থ কথা এটা, কারণ কোনো কিছু চিন্তা ভাবনা না করি, খালি কি ঘন্টার পর ঘন্টা এরকম পড়তে রয়েছে। দুইটা ভেক্টর ডট গুণন 0 হলে ভেক্টর দুই লম্ব হবে। বুঝা গেছে কথা? তাহলে আমরা বুঝলাম কি, দুইটা ভেক্টরের ডট গুণন 0 হওয়া সব হয়, তাহলে 0 হয়। আবার যদি এখানে সংখ্যাটা একটু চেঞ্জ করে দেয়, আর 0 হবে না। কিন্তু এ ডট এ কী হবে? এ ডট এ বলো, 2 × 2 4 + 9 = 13। আচ্ছা, তাহলে একটা ভেক্টর নিজের সাথে নিজে ডট গুণ করলে কখনো 0 হবে না। বুঝো না কথা? একটা ভেক্টর নিজের সাথে নিজের ডট গুণ করলে, তাই নিজের সাথে নিজের ডট গুণন সর্বদাই 0-র বড়, মাইনাসও হবে না কোথায়, 0-র বড়।
কারণ মাইনাস থাকলে মাইনাস মাঝে গুণের প্লাস হয়ে যাবে। চতুর্থ নম্বর ধরুন কিন্তু আরও ভালো করে বোঝা লাগবে। দুটো ভেক্টর ডট নিজের সাথে নিজের ডট গুণন করলে একটা ভেক্টর কখনো জিরো হবে না, জিরোর অবশ্যই বড় হবে, মাইনাস হবে না। তবে এ ভেক্টরটা যদি নিজেই জিরো ভেক্টর হয় তাহলে তার ডট গুণন জিরো। তাহলে কেস দুইটা ঘটবে, হয় রেজাল্ট জিরোর বড় হবে না জিরোর সমান হবে, নিজে বলে নেগেটিভ হবে না। মনে রাখতে পারবা কি না? তাহলে দুটো ভেক্টর নিজের সাথে নিজের ডট গুণন হয় জিরো হবে, জিরো বড় হবে। জিরো কখন হবে? যখন ভেক্টরটা নিজেই জিরো। এইটাই চতুর্থ নম্বর ধর্ম। তাহলে এক্সের সাথে এক্সের ডট গুণন সর্বদাই এই না। এখন ইকুয়াল কেস তো ঘটে, কখন ঘটে? যখন এক্স নিজেই জিরো। এবং এই ডট গুণন তখনই জিরো হবে যদি এবং কেবল যদি এক্স নিজেই জিরো হয়। বিষয় মনে রাখতে পারবা কিনা? বোর্ডের দিকে তাকাও, 1 থেকে 4 পর্যন্ত এই ঘটনাটুকু যদি সত্যি হয় তাহলে এই ফাংশনটাকে বলা হবে অন্তঃগুণজ ফাংশন, আর জগৎটাকে বলা হবে অন্তঃগুণজ জগৎ। আর এই এর মধ্যেই 30 নম্বর এই যা বোর্ডে দেখা যাচ্ছে। এখন এইটুকু এর সাথে উপরে একটা বাংলায় লাইন লিখে দিলে আমরা অন্তঃগুণজ জগতের সঙ্গ হয়ে যাবে। এইটুকু এর সাথে এক্স আর ওই ফিল্ডের কথা বলে দিলে কি হয়ে যাবে? অন্তঃগুণজ সঙ্গ হয়ে যাবে। অন্তঃগুণজ সঙ্গে দেখো এই 4টা কথা আছে, উপরে 2টা সেন্টেন্স আছে। তাকে বাসায় নিজেরা এখন লিখে পড়ে নিতে পারবেন, আমার আর লিখে দেওয়া লাগবে। এই সাথে উপরে এক্স এর কথা আর ফিল্ডের কথা বলবো, তাহলে হয়ে যাবে কি অন্তঃগুণজের সংখ্যা। আচ্ছা, তাহলে অন্তঃগুণজের কাজ হয়ে গেল। আচ্ছা, হিলবার্ট জগৎ। হিলবার্ট জগৎ লেখো, হিলবার্ট জগৎ। আচ্ছা, হিলবার্ট জগতের সংজ্ঞা পড়াই দিই। হিলবার্ট জগৎ 100%। অন্তঃগুণজ জগৎ সংজ্ঞা হিসেবে পরীক্ষায় নাও আসতে পারে, কারণ সংজ্ঞাই দেওয়া লাগে 4 নম্বর। হিলবার্ট জগৎ আসবে, হিলবার্ট জগৎ কাকে বলে? এটাই 0.5 নম্বরও দেওয়া যায় না, মানে এটা একেবারে ছোট 1 লাইন, মানে তাও ছোট সেন্টেন্স, 5টা 6টা শব্দ দিয়েই একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে। তাহলে একটা অন্তঃগুণজ জগতের সাথে সম্পূর্ণ শব্দটা দিলেই এইটাই অতিরিক্ত ধর্ম। এন্ড সম্পূর্ণটা কি তাহলে এইটা বোঝা লাগবে না? তাই বলো, সম্পূর্ণ কি? সম্পূর্ণ অন্তঃগুণজ জগৎকে সম্পূর্ণ মানে কি পুরোটাই নেওয়া লাগবে? এতক্ষণ কি অর্ধেক নিয়েছি? তাহলে বলো, 1 নম্বর চ্যাপ্টারে পড়াইছি, সংজ্ঞা পড়াইছি, উপপাদ্য পড়াইছি, সম্পূর্ণ মেট্রিক জগৎ মনে করে দেখো দেখি। একটা জগৎকে সম্পূর্ণ তখনই বলা হবে যদি ওই জগতের প্রত্যেক কোষী অনুক্রম জগতের ভিতরে কোনো বিন্দুতে অভিসরী হয়। এরকম কথা শুনেছিলাম কোনোদিন? কিচ্ছু মনে পড়ে না, ওকে আমার মনে পড়া লাগবে।
আছে না, লেখা আছে না সম্পূর্ণ? তাহলে ওই কথাই, তাহলে একটা অন্তগুণ জগৎ সম্পূর্ণ হবে যদি অন্তগুণ জগতের মধ্যে প্রত্যেক কোষী অনুক্রম ওই জগতের কোনো বিন্দুতে অভিসারী হয়, তখন এই অন্তগুণ জগৎটা সম্পূর্ণ হবে। আর এই সম্পূর্ণ হইলেই সে হিলবার্ট জগতের মর্যাদা পাবে। হ্যাঁ, কোষিয়া আসবে। এই এক্স ভেক্টর জগতের ভিতরে কোষী অনুক্রম তৈরি হবে, সেইটা আবার এই জগতেরই কোনো বিন্দুতে অভিসারী হবে, তখন এর সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হচ্ছে হিলবার্ট হবে। তাহলে দেখো, একটি সম্পূর্ণ অন্তগুণ জগৎকে হিলবার্ট জগৎ বলা হয়, একটি সম্পূর্ণ অন্তগুণ জগৎকে হিলবার্ট জগৎ বলা হয়। হ্যাঁ, হিলবার্ট গণিতবিদের নাম, জার্মান গণিতবিদ হিলবার্ট। হ্যাঁ, না, মেধাবীদের জন্ম জার্মানি না, সব গণিতবিদের জন্ম জার্মানি। আগে শিখাইতাম না যে জার্মান হলো গণিতবিদের জন্ম, উর্বর ভূমি। জার্মানের পরেই ফ্রান্স, জার্মান আর ফ্রান্স মিলে 90% তারা নিয়েই নিছে, জার্মান নিছে সবচেয়ে বেশি, বাকি নিছে ফ্রান্স। আর যা সিটে ফোটা অল্প স্বল্প তা সারা দুনিয়া ব্যাপী ভাগ করে নিছে। ভারতবর্ষ কিছু গণিতবিদ পেয়েছে অল্প স্বল্প, বাংলাদেশ পাইনি। ভারতবর্ষ আর্যভট্টকে পেয়েছে, ব্রহ্মগুপ্তকে পেয়েছে, শ্রীনিবাস রামানুজনকে পেয়েছে। শ্রীনিবাস রামানুজান, তাকে গণিতবিদের গণিতবিদ বলা হয়, যদিও বেচার অল্প বয়সে মারা গেছে, 40 না 41 বছর বয়সে তার জীবন শেষ হয়ে গেছে। রামানুজান ক্লার্কের চাকরি করতেন, চাকরির সব বেতন দিয়ে কাগজ কিনে ম্যাথমেটিক্স করতেন, তারপরে আর চাকরির পয়সায় কাগজ যা লাগে তো হচ্ছে না, তার রাস্তাঘাটে আসার সময় যে কাগজ কুড়িয়ে পেতেন সব কাগজ নিয়ে আসতেন, রাস্তাঘাটে ফেলে রাখা কাগজ, তার উপরে উনি কাজ করতেন। তারপরে তাকে ইংল্যান্ডের তখন গণিতবিদরা, বড় গণিতবিদরা তারা ইংল্যান্ডে নিয়ে গেছিল, তখন তার শারীরিক অবস্থা এমন খারাপ হয়ে গেছে, এরপরে বেশ দিন বাঁচে নাই, ইংল্যান্ডে নিয়ে গেছিল, তারা নিয়ে ওখানে রাখছিল তার গবেষণা করার জন্য বা তার এবার তাকে টিকানো যায় নাই। নাম কি? শ্রীনিবাস রামানুজান। তোমাদের যে সংখ্যাতত্ত্ব বই আছে না একখান, ওই সংখ্যাতত্ত্ব বইতে ওনার একটা আবিষ্কার আছে, রামানুজন সমষ্টি, মানে পারবা সংখ্যাতত্ত্ব বইটার ভিতরে ওনার সেইখানে পড়ানোর কোন এক ফাঁকে দেখবা সেই কথা দেখবে, রামানুজন সমষ্টি নামক একটা বিষয় আছে না ওই বইয়ের। তাহলে কোথা থেকে কোথায় গেলাম? হিলবার্ট জগতের থেকে, জার্মান থেকে গেলাম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে গেলাম রামানুজনে। আচ্ছা, উপদ্রব আলোচনা শুরু হয়ে যাবে 226 পৃষ্ঠায়। উপদ্রব নাম্বার 1, কোশি সোয়ার্জের অসমতা বর্ণনা প্রমাণ করো। এই অসমতা ফার্স্ট ইয়ার লিনিয়ার অ্যালজেব্রায় ছিল। এই উপদ্রব ছিল ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে। এখানে ছিল অসমতা চ্যাপ্টারের মধ্যে, লিনিয়ার অ্যালজেব্রার ভিতরে ছিল ভেক্টর 1 নাম্বার চ্যাপ্টারে। আর এখন চলে আসছে আবার এখানে কোশি সোয়ার্জের অসমতা বর্ণনা এবং প্রমাণ করো। এবার যদি পরীক্ষায় এসে না থাকে তাহলে তোমাদের হ্যাঁ 22-এ আসছে, এবার পরীক্ষা 23-এ আসেনি, তাহলে লিখে রাখো এটা সারা পরীক্ষা হবে না। ঠিক আছে? আচ্ছা, এই বই চ্যাপ্টার পড়ার জন্য আর একটা কনসেপ্ট দরকার, আজকে সেই পড়িয়ে আমাদের বিদায় দেবো, সেটা হচ্ছে নর্ম। এই উপপদ্ধতি লাগবে এবং পুরো চ্যাপ্টারের সব উপপদ্ধতি লাগবে। কনসেপ্টের নাম কি? নর্ম। শুনেছো? আর শুনলে তো পড়াইতে সুবিধা হবে। নর্ম
নর্ম। নর্মটা কি বলো, শুনলে তাহলে বলো, কোনো ধারণা থাকলে আন্দাজেই বলো কি হতে পারে নর্ম। আচ্ছা, নর্ম হলো মূলবিন্দু থেকে যে কোনো ভেক্টরের দূরত্বকে নর্ম বলে। নর্ম হলো মূলবিন্দু হলে থেকে ভেক্টরের দূরত্ব। তাহলে একটু সংক্ষেপে লিখে রাখো, মূলবিন্দু থেকে যে কোনো ভেক্টরের দূরত্বকে ওই ভেক্টরের নর্ম বলা হয়। মূলবিন্দু থেকে যে কোনো ভেক্টরের দূরত্বকে ওই ভেক্টরের নর্ম বলা হয়। আচ্ছা, একটু সহজে দেখাই। মনে করো এই 2 ডাইমেনশনে দেখাবো। এটা হচ্ছে মূলবিন্দু, এই মূলবিন্দু, এই ভেক্টরটা 0i + 0j, 0,0। এই বিন্দুটা কি 0,0, আর ভেক্টরটা হবে 0i + 0j। মূলবিন্দু এই যে ভেক্টর এইটার, কারণ যে কোনো ভেক্টরের এই প্রথমটার সাথে আই যে দিলেই এই ফর্ম হয়ে যাবে। আর ডিফারেনশিয়াল জিওমেট্রি পড়ছিল না গত বছর, সেখানে কমা দিয়ে লিখছিল ভেক্টরের স্থানগুলো। মনে করো এইখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এ ভেক্টরটার ফর্ম হলো 2,3 বিন্দু ফর্মে, আর এটা 2i + 3j। এই মূলবিন্দু থেকে এ ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাই হলো এ ভেক্টরের নর্ম। ভেক্টরের নর্ম। তাই নর্ম কি একটা ভেক্টর না স্কেলার? নর্ম হলো একটা পাগলামি। ওই মূলবিন্দু থেকে দূরত্ব বা ভেক্টর, ভেক্টর হয় কেমন? নাম হলো স্কেলার। তাহলে এই দূরত্বটা কি হবে বলো দেখি, দূরত্বটা কি হবে? এই মূলবিন্দু থেকে দূরবিন্দু, এই দূরত্ব কি হবে? 2 - 0² + 3 - 0, অর্থাৎ এইটা হবে √2² + 3²। এইটি হলো ভেক্টরের নর্ম। এখন নর্মকে এতকাল তোমরা ভেক্টরের মডুলাস এইভাবে লিখেছ, এইটাই ছিল। তাই যে কোনো ভেক্টরের মডুলাস বা মানকে বলা হয় তার নর্ম। কিন্তু এখন আর এইটা চলবে না, কারণ এটা দিয়ে পরম মান আবার বোঝানো হয়। নর্ম বোঝানোর জন্য এইখানে এইটা দিয়ে ভেক্টরের নর্ম বোঝাও। এই বই খোলো, বই চ্যাপ্টার খোলো, পাতা পাতা উল্টো দেখবা খালি পাতায় পাতায় এই ঘটনা আছে, এরকম দাগ আছে তো দেখে। তাহলে এটা দিয়ে কি বোঝাবো? ভেক্টরের নর্ম। নর্ম কি? নর্ম অফ এ ফর বানো, এই ভেক্টরের নর্ম বাংলায়, ইংরেজিতে নর্ম অফ এ, বুঝেছো? আর অন্য অন্য ভাষায় যেভাবে শব্দ আছে ওইভাবে পড়তে হবে। তাহলে কি হবে? নর্ম অফ এর সূত্রটা কি হবে? √2² + 3²। তাহলে এ ভেক্টর যদি a1i + a2j হয়, তাহলে নর্ম তাহলে কি হবে? তার নর্ম কি হবে? নর্ম হবে √a1² + a2²। ঠিক আছে? হ্যাঁ, বই খাতা বন্ধ করে যাই কইস, করানো তো শেষ হয় নাই, যাই কে এরা শেষ না করলে উপর তো পড়াবো আপনার সামনের দিনে। আচ্ছা, a.a করো তো কি হয়? a আর a ডট গুণন করো দেখি। বলো। a1² a2²। তাহলে নর্মের সাথে কি ডট গুণনের কোনো সম্পর্ক আছে? আছে?
আচ্ছা, এর নর্মের বর্গ করো তো। এখন কি কোনো রিলেশন পাওয়া যায়? তাহলে এই এ ছাড়া আর এই সাবজেক্টে পাস হচ্ছে না। ভালো করে লিখে দিয়ে বাড়ি যেয়ে পড়বা বা মুখস্থ রেখে আসবা আগামী দিনের সকল পড়ার জন্য আগামী দিন থেকে। তাহলে আমরা বুঝলাম কি, একটা ভেক্টরের নর্মের বর্গ হলো নিজের সাথে নিজের অন্তঃগুণজ। ডরগুণন বললো না, একটু অন্তঃগুণজে অভ্যস্ত হও। একটা ভেক্টরের নর্মের বর্গ হলো নিজের সাথে নিজের, এই দিয়ে কাজ শুরু করতে হবে। এই যে কোসিস উপাদ্য